10 আর 5 যোগ করলে হবে 15, 15 আর 1 যোগ করলে যোগফল হবে 6। ঠিক আছে, এভাবে চলতে থাকবে যতটুকু আমার দরকার। ঠিক আছে, এটাই হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ, যেখানে কোনো প্যাচকোচ নাই। খুবই সহজ জিনিস, খুবই সরল জিনিস। যদি বুঝি নাই কেউ থাকো, আমার মনে হয় সেটাও নাই। ঠিক আছে, ওকে। এগুলো তো পারা ভাই, আজকের ক্লাসে পারা জিনিসগুলোই পড়ানো হবে ভাই, নতুন কিছু না। এটা আগেও একবার পড়ানো হয়েছিল, যতদূর আমার মনে পড়ে। তোর সহজ টপিক গুলোই, জানা টপিক গুলোই পড়ানো হবে। একটু রিভিউ করে নিই আমরা, হ্যাঁ? ওকে, আমরা একটু রিক্যাপ করে নিই। ওকে, এখন আসো, দেখো এইখানে একটা প্যাসকেলের ত্রিভুজ আছে। প্যাসকেলের ত্রিভুজ আছে। এখন প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে কোন একটা দ্বিপদী রাশির বিস্তৃতি কিভাবে লেখা হয় সেই টেকনিকটা আমরা এবার শিখবো। ঠিক আছে, তো দেখো, খুব ভালো করে আমি আগে র্যান্ডম একটা টপিক বুঝাই নিই। মনে করো 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার, সাপোজ এখানে কিছু একটা আছে। এখানে কি আছে? এখানে 3 আছে। হ্যাঁ, এটার বিস্তৃতিটা লিখবো। ঠিক আছে, 3 হইতে পারে, 4 হইতে পারে, যে কোনো পূর্ণ সংখ্যা হইতে পারে, ধনাত্মক পূর্ণ সংখ্যা হইতে পারে। এখন এই যে 3টা, এই 3 দেখো তো সবগুলো এগুলো হচ্ছে বেস। এটা তো একটা ত্রিভুজ। এই ত্রিভুজের এইটা একটা সারি, এটা একটা সারি, এটা একটা সারি। প্রত্যেকটা সারি শুরু হয়েছে 1 দিয়ে, শেষ হয়েছে 1 দিয়ে। ঠিক আছে, কিন্তু এই যে 3, একের পরে 3 আছে কয় নাম্বার সারিতে? এটা আমাকে বলো। একের পরে 3 আছে কয় নাম্বার সারিতে? এখানে 3 না? একের পরে 3 আছে কয় নাম্বার সারিতে? ভাই 4 নাম্বার সারিতে। যে এই সারিটাতে একের পরে 3 আছে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 4 নাম্বার সারি। 4 নাম্বার সারিতে একের পরে 3 আছে। 4 নাম্বার সারিটা আমরা যে মানগুলো আছে 1 3 3 1, এগুলো আমরা একটু গ্যাপ দিয়ে লিখে ফেলবো। 1 3 3 1। ঠিক আছে, ঠিক আছে। এইবার এইখানে এবার আসো, এইটাকে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে বিস্তার করবো। এইটাকে তাহলে ভাই বলো তো, প্যাসকেলের ত্রিভুজের কত নাম্বার সারি নিয়ে কাজ করব? প্যাসকেলের ত্রিভুজের কত নাম্বার সারি নিয়ে কাজ করবো? এখানে 4 আছে। প্যাসকেলের ত্রিভুজের কত নাম্বার সারি নিয়ে কাজ করব আমাকে বলে দাও। এক্সাম্পল 3, আগের দিনে আমরা 2টা এক্সাম্পল করছিলাম, আজকে এক্সাম্পল 3 থেকে শুরু হচ্ছে। তোমাদের বইয়ের উদাহরণের অঙ্ক। ঠিক আছে, প্যাসকেলের ত্রিভুজের 5 নাম্বার সারি নিয়ে কাজ করব, অথবা একের পরে 4 আছে যেই সারিতে, সেটা নিয়ে কাজ করব। তো একের পরে 4 আছে কোন সারিতে? একের পরে 4 আছে যে এইটা, 5 নাম্বার সারি। 1 4 6 4 1। আমাকে প্রথমে প্যাসকেলের ত্রিভুজটা তৈরি করে নিতে হবে। 1 1 1 1 1 1 আর 1 এর যোগফল 2, 1 1 2 আর 1 এর যোগফল 3, 2 আর 1 এর যোগফল 3। আবার 1 1 3 আর 1 এর যোগফল 4, 3 আর 3 6, 3 আর 1 এর 4। এইটুকু তৈরি করে নিতে হবে। আমার এখানে বলা আছে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যেই করতে হবে, এটা কিন্তু বলা আছে স্পেসিফিক। যেভাবে বলা থাকবে ওইভাবেই করতে হবে, আর যদি কিছু বলা না থাকে তাহলে তোমার যেটা মন চায় ওইভাবেই করতে পারবা। ঠিক আছে, তাহলে আসো এটাকে আমরা লিখি। 1 1 প্লাস 36 হোল টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু কি হবে? প্যাসকেলের ত্রিভুজটা আগে এঁকে ফেলছি, তারপরে প্যাসকেলের ত্রিভুজের সারি, পঞ্চম সারির উপাদানগুলো কি কি? 1 4 1 4 6 4 1। ঠিক আছে, এবার দ্বিতীয় পদটা কি? দ্বিতীয় পদটা হচ্ছে 36। সবগুলোর সাথে দ্বিতীয় পদটা লিখবো 36। দ্বিতীয় পদটা হচ্ছে 36। দ্বিতীয় পদটা হইতেছে 36। ঠিক আছে, এবার পাওয়ার 0 1 2 3 4। এবার সবগুলোর মধ্যে আমরা প্লাস চিহ্ন দিয়ে দেব। এবার একটু লিখতে হবে, এটার উপরে পাওয়ার 0 মানে এটার ভ্যালু তো 1, সব মিলে এখানে 1 থাকবে। এখানে থাকবে 3 4 12 x। এখানে 3 স্কয়ার মানে 3 3 9, 6 9 54, 4 x স্কয়ার। ক্যালকুলেটর হেল্প নিতে পারো। 3 3 9, 3 9 27, 3 কিউব মানে 27, 27 গুণন 4, 27 গুণন 4 হচ্ছে তোমার 27 ইন্টু 4, 108। এটা আসতেছে 108 এক্স কিউব। আর এটা হচ্ছে 3 টু দি পাওয়ার 4 ইন্টু 1 মানে 81 এক্স টু দি পাওয়ার 4। তো আমরা কি সবাই বুঝছি প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে এটাকে কিভাবে বিস্তার করছি? এটা কি আমরা সবাই বুঝতে পারছি নাকি পারিনি?
আমাকে একটু কমেন্টে করে জানাই দাও তো ভাই আমরা ক্লিয়ার হয়েছে কিনা। ক্লিয়ার হইলে একটু সি লিখে জানাই দাও, ঠিক আছে। প্যাসকেলের ত্রিভুজ বলে কি প্যাসকেলের ত্রিভুজটা আঁকতে হবে? অবশ্যই আঁকতে হবে। প্যাসকেলের ত্রিভুজ কথাটা যদি বলে অবশ্যই ছবি আঁকতে হবে, আঁকতেই হবে, না আঁকলে কিন্তু হবে না, ঠিক আছে। ছবি আঁকতেই হবে, এই যে প্যাসকেলের ত্রিভুজটা আঁকতেই হবে, ত্রিভুজ আঁকতেই হবে, হ্যাঁ ত্রিভুজ আঁকতে হবে অবশ্যই, ঠিক আছে। ত্রিভুজটা অবশ্যই আঁকতে হবে, বলে দিলাম যাও। আর যদি ভাই এটা কিছু না বলতো, এটাকে বিস্তার করতে বলতো, তাহলে গত ক্লাসে আমরা শিখছিলাম, গত ক্লাসের মতো করে যদি লিখি, যদি কিছু না বলে বা দ্বিপদী বিস্তৃতির ফর্মুলা ইউজ করে যদি বিস্তার করতে বলে, তাহলে কিন্তু চাইলে আমরা এইভাবেও করতে পারতাম। গতদিন কি শিখছিলাম? এখানে প্রথমে 4C0 লিখবো, তারপরে 4C1 লিখবো, এখানে 4C2 লিখবো, এখানে যেহেতু 4 আছে, তারপরে এখানে 4C3 লিখবো, এখানে 4C4 লিখবো, শেষ। এটা বলছিলাম। তারপরে এখানে যে আগের মতো দ্বিতীয় পদটা থ্রাইসেক্স, দ্বিতীয় পদটা থ্রাইসেক্স, সবগুলোর সাথে দ্বিতীয় পদটা লিখবো থ্রাইসেক্স, এইবার এখানে 0, এখানে 1 2 3 4, এবার সবগুলোর মধ্যে যোগ, ঠিক আছে। এখন ক্যালকুলেট করবা, ক্যালকুলেটর হেল্প দিবা, ক্যালকুলেট করলে এইটাই আসবে 1 প্লাস 12x, একবারেই লিখতেছি 54x স্কোয়ার, এইটাই আসবে। করে দেখো 108x কিউব 81x টু দি পাওয়ার 4, ঠিক আছে। তো তোমাদের কাছে ফার্স্ট প্রসেস ত্রিভুজের সাহায্যে সহজ নাকি সেকেন্ড প্রসেস দ্বিপদী বিস্তৃতির সাহায্যে সহজ, কোনটা বেশি সহজ লাগে? নাকি দুইটাই সহজ লাগে? আমার কাছে দুইটাই সহজ লাগে, একই রকম লাগে, ঠিক আছে। পারি না বুঝতে, মনে বড় কষ্ট, এই বুঝি হয়ে গেল জীবন আমার নষ্ট। তারা ভাইয়া অসুবিধা নেই, বুঝবা, অসুবিধা। এইটা ভাই প্রথম ক্লাসটা করতে হবে, যে ভাই সিরিয়ালি ক্লাস করবে। আজকের ক্লাসে কে কে আসো যারা প্রথম ক্লাসটা করো নাই কিন্তু এই ক্লাসে আসছো? গত ক্লাসটা আমার গত রোববারে হয়েছিল, প্রতি রোববারে তোমাদের সাথে আমার ক্লাস। তো গত রোববারে আমার দ্বিপদীর প্রথম ক্লাসে অনুপস্থিত ছিল কারা কারা? যারা আজকের ক্লাসে আসছো তারা তারা একটু বলো তো ভাই। আজকে কিন্তু সেকেন্ড লেকচার, ঠিক আছে। আজকে হচ্ছে তোমার পর্ব 2, পর্ব 1টা মাস্ট। যারা যারা আসো তাদেরকে বলবো ভাই এখনই লিভ নাও, তুমি আগে পর্ব 1টা করো, তারপরে পর্ব 2টা করো, তাহলে তোমার জন্য ক্লাসটা ইফেক্টিভ হবে। তারপরে যদি থাকতে চাও থাকো, কোনো অসুবিধা নেই। এখন একটা পোল, প্যাসকেলের ত্রিভুজের ডান ও বাম পদে কোনটা থাকে, একটা পোল দিলাম আমরা, পোলটার আনসার তোমরা বলে দিবা। আমরা কিছুক্ষণের মধ্যেই তোমাদের স্ক্রিনে দেখবা একটা পোল চলে আসছে, আমরা একটু পোলটার আনসার করে দিই, ঠিক আছে। প্যাসকেলের ত্রিভুজের ডান ও বাম পদে কোনটি থাকে? প্যাসকেল বুঝতে পারছি না, আহা। ওকে, ওর দেখো এখন এটা পোল চলে আসবে, তোমরা রাইট অ্যান্সারটা পোলের ইয়ে দিয়ে দিও, হ্যাঁ। আমি একটা প্যাসকেলের ত্রিভুজটা লিখে দেখাই, কয়েকবারই লিখছি, আবারও লিখি। যারা প্যাসকেলের ত্রিভুজ বুঝতে, একজন বুঝতে প্যাসকেলের ত্রিভুজ কিছুতেই বুঝতে পারতেছি না, তার জন্য আরেকবার লিখি। প্যাসকেলের ত্রিভুজ হচ্ছে এমন একটা ত্রিভুজ যেটার উপরে এরকম 1 থাকে, প্রত্যেকটা সারির দুই পাশে 1 থাকে, হ্যাঁ প্রত্যেকটা সারির দুই পাশে 1 থাকে, এই দুইটার যোগফল থাকে মাঝখানে, এই দুইটার মাঝখানে থাকে এই দুইটার যোগ। কিভাবে? এখানে 1 এখানে 1, একটা সারি শুরু হবে 1 দিয়ে, শেষ হবে 1 দিয়ে। 1 আর 2 এর যোগফল থাকবে 3, এই দুইটার মাঝখানে। 2 আর 1 এর যোগফল 3, এই দুইটার মাঝখানে। আবার পরের সারিটাও 1 দিয়ে শুরু হবে 1 দিয়ে শেষ হবে। তারপরে 1 আর 3 এর যোগফল 4 থাকবে 1 আর 3 এর মাঝখানে। 3 আর 3 এর যোগফল 6 থাকবে 3 আর 3 এর মাঝখানে, আর 3 আর 1 এর মাঝখানে থাকবে এদের যোগফল 4। এইভাবে চলতে থাকে ঠিক। এরপরেও যদি ভাই তুমি না বুঝো তাহলে ভাই আসলে
আমি কিছু বলতে পারছি না। এখন দেখি আমরা পোলের টাইম শেষ করে দিই। ওকে, প্যাসকেলের ত্রিভুজের ডান ও বাম পদে কোনটা থাকে? দেখো প্রত্যেকটা সারির বাম পদ আর ডান পদে 1 আছে, প্রত্যেকটা সারি। তো এটা আনসার হবে অপশন সি। প্রত্যেকটা সারির বায়ে এবং ডানে 1 থাকে। তো আনসার হচ্ছে অপশন সি। অনেকেই রাইট আনসার দিছো। আমার ইতিহাসে সবচেয়ে বেশি রাইট আনসার দিছো মনে হয় এই পোলটাতে, আমার শিক্ষা জীবনের ইতিহাসে, শিক্ষকতা জীবনের ইতিহাসে। হ্যাঁ, ভোটও করছে অনেক বেশি। 68% রাইট আনসার দিছে। এরকম কোনো পোল নাই যেখানে 50% উপরে স্টুডেন্ট আসলে রাইট আনসার দেয়। এটা আসলে মনে হয় শিক্ষক ইতিহাসে এটা প্রথম হলো নাকি ভাই, মনে হচ্ছে রেকর্ড ব্রেক করে ফেলছে। মানে আজকে কি বুঝানটা বুঝাইছি তার, ঠিক আছে? ওরা আগে থেকে জানতো। প্রথমে আসবে হচ্ছে তীর্থ, তারপর হচ্ছে ফোর্থ হচ্ছে অমিত, দেন হচ্ছে সামি, অর্ণব, সঞ্জয়, আশিকুর চৌধুরী। 10টা নাম পড়ে দিলাম, সবার নাম পড়া সম্ভব না, এতজন রাইট আনসার দিছ, ঠিক আছে? আচ্ছা, আমরা আরেকটা এইটা প্যাসকেলের ত্রিভুজ বা দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে এত এর বিস্তৃতি নির্ণয় এবং এত এর বিস্তৃতি নির্ণয় করো। কি বলছে খুব ভালো করে দেখো, যে প্যাসকেলের ত্রিভুজ বা দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে এত এর বিস্তৃতি নির্ণয় করো। উক্ত বিস্তৃতিটা ব্যবহার করে এই দুইটার বিস্তৃতি বের করো। এখানে টোটাল কয়টা বিস্তৃতি বের করতে বলছে? 3টা, ঠিক আছে? তো সবার প্রথমে বের করতে হবে আমার এইটার বিস্তৃতি। সবার প্রথমে এইটার বিস্তৃতি বের করো। এইটার বিস্তৃতি কিভাবে বের করবো? প্যাসকেলের ত্রিভুজ বা দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে। তাহলে আমরা কোনটা ব্যবহার করবো? প্যাসকেলের ত্রিভুজও করতে পারি অথবা দ্বিপদী বিস্তৃতির নিয়মটাও ব্যবহার করতে পারি, যে কোনোটা তোমার যেটা খুশি। কোনটা ব্যবহার করবো তোমরাই বলো। যেহেতু আজকে প্যাসকেলের ত্রিভুজ পড়াচ্ছি মেইনলি, সো আজকের জন্য আমি প্যাসকেলের ত্রিভুজ দিয়ে এটা করি। তো ওকে, এটা প্যাসকেলের ত্রিভুজের কত নাম্বার সারি নিয়ে কাজ করতে হবে আমাকে বলো তো। এটার জন্য প্যাসকেলের ত্রিভুজের কয় নাম্বার সারি নিয়ে কাজ করতে হবে? যেই সারিতে একের পরে 5 আছে, তাই না? 6 নাম্বার সারি নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? ওকে, 6 নাম্বার সারি নিয়ে আমরা কাজ করব। আমরা কিন্তু খাতা কলম সব কিন্তু রেখে দিব, আমরা কিন্তু কোনো কিছু তুলবো না। তো প্যাসকেলের ত্রিভুজের 6 নাম্বার সারিটা কিভাবে একটু চলো দেখি। প্যাসকেলের ত্রিভুজের 6 নাম্বার সারিটা হচ্ছে এরকম। প্রথমটা হচ্ছে এরকম 1, তারপর হচ্ছে 1 1, ঠিক আছে? তারপর হচ্ছে 1 1, আর 1 আর 1 এর যোগফল হচ্ছে 2। প্রথমে 1, তারপরে 1, 1 আর 2 এর যোগফল হচ্ছে 3, 2 আর 1 এর যোগফল হচ্ছে 3। তারপর এখানে 1, এখানে 1, 3 আর 1 এর যোগফল 4, 3 আর 3 এর যোগফল 6, 3 আর 1 এর যোগফল 4। তারপর হচ্ছে এখানে 1, এখানে 1, 4 আর 1 এর যোগফল হচ্ছে 5, 4 আর 6 এর যোগফল 10, 6 আর 4 এর যোগফল 10, 4 আর 1 এর যোগফল হচ্ছে 5। প্যাসকেলের ত্রিভুজের আমরা 6 নাম্বার সারি নিয়ে কাজ করব, ঠিক আছে? 6 নাম্বার সারি নিয়ে কাজ করবো। তো 6 নাম্বার সারিটা আমরা পেয়ে গেছি, বা 1 এর পরে 5 আছে যে সারিতে, সেই সারিটা নিয়ে কাজ করবো। তাহলে আমরা প্যাসকেলের ত্রিভুজের সাথে যদি 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 5 এটাকে বিস্তার করি, তাহলে দেখো আমরা এই যে এই সারি 6 নাম্বার সারির সবগুলো উপাদান লিখে ফেলবো। 1 5, তারপর হচ্ছে 10, তারপর হচ্ছে 10 5 1, সবগুলো লিখে ফেললাম। এবার দ্বিতীয় পদ কি কি? দ্বিতীয় পদ হচ্ছে ওয়াই, এই যে ওয়াই। দ্বিতীয় পদটা সবগুলোর সাথে লিখে ফেলবো, দ্বিতীয় পদটা, ঠিক আছে? এবার 0 1 2 3 4 5, 0 থেকে কাউন্টিংটা শুরু হবে। এবার সবগুলোর মধ্যে প্লাস, ঠিক আছে? এখন ওয়াই টু দি পাওয়ার 0 এর ভ্যালু তো 1, 1 এর সাথে 1 গুণ করলে হবে 1। এটা কত হবে? 1। এটা কত হবে? এটা হবে 5y। এটা হবে 10 y স্কয়ার। এটা হবে 10 y কিউব। এটা হবে 5 y টু দি পাওয়ার 4, আর এটা হবে হচ্ছে y টু দি পাওয়ার 5। শেষ। আমাদের প্রথম অঙ্কটা শেষ হয়ে গেল, ঠিক আছে? প্রথম অঙ্কটা শেষ হয়ে গেল। এবার কি বলছে? এই বিস্তৃতিটা ব্যবহার করে 1 নম্বর অঙ্কে এইটাকে বিস্তার করো।
এক নাম্বার অঙ্কটা খেয়াল করো, এই অঙ্কের কয়েকটা পার্ট আছে। এক নাম্বার অঙ্কটা যেটা, এই যে এইটা, ঠিক আছে, এইটা দেখো 1 মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার 5, এটাকে কিন্তু আমি এইভাবে লিখতে পারি 1 প্লাস মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার 5। আমি কি করব, প্রথম পদ আর দ্বিতীয় পদের মাঝখানের চিহ্নটা প্লাস বানাবো। আমার টার্গেট কি ভাইয়া? আমার টার্গেট হচ্ছে প্রথম পদ আর দ্বিতীয় পদের মাঝখানের চিহ্নটা প্লাস বানানো। এখানে তো প্রথম আর দ্বিতীয় পদের মাঝখানের চিহ্ন মাইনাস, তাহলে একটা কাজ করি, আমি এরকম করছি যে 1 প্লাস মাইনাস ওয়াই, প্রথম পদ আর দ্বিতীয় পদ হচ্ছে মাইনাস ওয়াই, তাহলে মাঝখানের চিহ্ন হচ্ছে পজিটিভ। আমি দুইটা পদের মাঝখানের চিহ্নটা পজিটিভ রাখবো যেভাবেই হোক। দ্বিতীয় পদকে মাইনাস করে দিলে এই মাঝখানের চিহ্নটা পজিটিভ হয়। এখন দেখো আমি এইটার বিস্তৃতির সাহায্যে এটাকে বিস্তার করবো। এটা হচ্ছে 1, দেখো এটা হচ্ছে তোমার 1, এটা হচ্ছে 5y, কিন্তু আমার দ্বিতীয় পদটা কিন্তু মাইনাস ওয়াই, তাহলে ওয়াই এর জায়গায় বসবে হচ্ছে মাইনাস ওয়াই, ওয়াই এর জায়গায় বসবে মাইনাস ওয়াই। তারপরে হচ্ছে এটা হলো 10y স্কোয়ার, ওয়াই এর জায়গায় বসবে মাইনাস ওয়াই। দেখো ওয়াই এর জায়গায় আছে কি মাইনাস ওয়াই, দ্বিতীয় পদটা হচ্ছে মাইনাস ওয়াই, তাহলে যেখানে যেখানে ওয়াই আছে সেখানে সেখানে আমার মাইনাস ওয়াই বসবে, মাইনাস ওয়াই বসবে। তারপর হচ্ছে 5, ঠিক আছে, যেখানে যেখানে ওয়াই আছে সেখানে সেখানে মাইনাস বসবে। এটা কি আসবে 1 মাইনাস 5y। দেখো মাইনাসের উপরে যদি পাওয়ার জোর হয় তাহলে মাইনাসটা ভ্যানিশ হয়ে যায়, মাইনাসের উপরে পাওয়ার জোর হইলে মাইনাসটা ভ্যানিশ হয়ে যায়। আর মাইনাসের উপরে পাওয়ার যদি বিজোড় সংখ্যা হয় তাহলে মাইনাসটা মাইনাসই থাকে, ঠিক আছে। তাহলে এইখানে মাইনাসের উপরে পাওয়ারটা জোড় সংখ্যা, তাহলে মাইনাসটা ভ্যানিশ হয়ে যাবে, এটা হবে হচ্ছে 10y স্কোয়ার। এখানে দেখো মাইনাসের উপরে পাওয়ারটা বিজোড়, তাহলে মাইনাসটা থেকে যাবে, তাহলে মাইনাস 10y কিউব। এখানে মাইনাসের উপরে পাওয়ারটা জোড় সংখ্যা, তাহলে মাইনাসটা ভ্যানিশ হয়ে যাবে, এটা হবে হচ্ছে 5y টু দি পাওয়ার 4। মাইনাসের উপরে পাওয়ারটা বিজোড়, তাহলে মাইনাসটা থেকে যাবে, ঠিক আছে। মোট কথা দেখো প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, এইভাবে একটা প্লাস আর একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, এইভাবে চলতে থাকে, ঠিক আছে। যদি দুইটা পদের মাঝখানে চিহ্ন মাইনাস হয় তাহলে তার বিস্তারটা হবে পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ, এইভাবে অল্টার করে চলতে থাকে। তো আমরা কারা কারা বুঝছি ভাই একটু ক্লিয়ার লিখে জানাতো। আমাদের কিন্তু এখনো এই অঙ্কটা বাকি আছে। 2 প্লাস ওয়াই এর বিস্তার কি করা যায়? হ্যাঁ ভাইয়া 2 প্লাস ওয়াই এর বিস্তারও করা যায়, এটা আমরা নেক্সট দিন দেখবো, নেক্সট ক্লাসে দেখবো, ঠিক আছে। ওকে, এবার এই অঙ্কটা আমি প্যাসকেলের ত্রিভুজটা মুছে দিই ভাই, হ্যাঁ প্যাসকেলের ত্রিভুজটা আজকে অনেকবার আঁকছি, এটা মুছে দিলাম। যদি এটা আঁকতে হবে, যদি তুমি প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে করো তাহলে ছবিটা মাস্টটা আঁকতে হবে, ঠিক আছে। আমি মুছে দিলাম অঙ্কটা করার জন্য যাতে আমার পর্যাপ্ত জায়গা থাকে। এবার আসো 2 নম্বর অঙ্কটা, এটা হচ্ছে এটা পজিটিভ 1 প্লাস 2y6, এটা সহজ। 2y6 এখানে দ্বিতীয় পদটাকে বলো তো, দ্বিতীয় পদটা হচ্ছে 2y6। আমরা এখান থেকেই লিখবো, এই যে y এর জায়গায় খালি 2y6 বসবে। দেখো y এর জায়গায় এখানে কি আছে 2y6। আমার এইটার বিস্তৃতির সাহায্যে এগুলাকে বিস্তার করতে হবে। প্রশ্নে কিন্তু খেয়াল করো, এতকে প্রথমে বিস্তার করতে হবে, এই বিস্তৃতিটা ব্যবহার করে এই দুটাকে বিস্তার করতে, ঠিক আছে। তাহলে প্রথমটার রেজাল্ট হচ্ছে এইটা, এইটা ব্যবহার করে আমরা এইটা করছি, আবার এইটা ব্যবহার করে এটা করব। ওয়াই এর জায়গায় আমার আছে হচ্ছে 2y6, এইখানে যেখানে যেখানে ওয়াই আছে সেখানে সেখানে আমি 2y6 লিখবো। দেখো 1 প্লাস 5y, 1 প্লাস 5y, ওয়াই এর জায়গায় আমি লিখবো 2y6, তারপরে কি প্লাস 10y স্কোয়ার, প্লাস 10y এর জায়গায় আমি লিখবো 2y6, 10y স্কোয়ার প্লাস 10y কিউব, 10y কিউব, y এর জায়গায় আমি লিখবো 2y6 প্লাস 5
y টু দি পাওয়ার 4, y এর জায়গায় লিখবো twice x প্লাস y টু দি পাওয়ার 5, y এর জায়গায় আমি লিখলাম twice x। ঠিক আছে, এখন আসো ক্যালকুলেট করি। 1 প্লাস এটা হচ্ছে 5 দুগুণ 10 10x, এটা কি হবে ভাই 2 দুগুণ 4 4 10 40। তাহলে ক্যালকুলেটর হেল্প দিতে পারো, হাতে করাই ভালো আমার মনে হয়। 2 দুগুণ 4 4 দুগুণ 2 কিউব মানে হচ্ছে 8, 8 10 80, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, 5 16 80, 5 16 80, 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32, 32 x টু দি পাওয়ার 5। ঠিক আছে, ভাই 1 নাম্বার অঙ্কে মাইনাস দিয়ে করা যাবে না কেন ভাই? নিয়মটাই হচ্ছে তোমার মাঝখানে সূত্রটা পজিটিভ দিয়ে এই বিস্তৃতিটা আসছে, তো আমরা মাঝখানে সূত্রটা পজিটিভই রাখবো। যদি নেগেটিভ থাকে তাহলে পজিটিভ কমন নিয়ে নেগেটিভ এইভাবে লিখবো। ঠিক আছে, আমরা যে মেইন ফর্মুলাটা আমাদেরকে বলছে কি এইটার সাহায্যে এটাকে বিস্তার করতে, যার সাহায্যে বিস্তার করতে বলছে সেখানে তো প্লাস আছে, এইটার হেল্প নিতে গেলে আমার এইখানেও প্লাসই থাকতে হবে। ঠিক আছে, এইখানে যেহেতু প্লাস এখানেও প্লাস, কিন্তু এই মাইনাসটাকে অ্যাডজাস্ট করার জন্য এইভাবে দ্বিতীয় পদকে মাইনাস বানায়। ঠিক আছে, তো যারা যারা বুঝছি ভাইয়াকে একটু ক্লিয়ার লিখে জানাইতে দিন। একজন বলছে ভাইয়া 6 ঘর পর্যন্ত না নিলে হবে না, ভাইয়া 6 ঘর পর্যন্তই নিতে হবে, এর বেশি নিলেও হবে, বাট 6 ঘর পর্যন্ত নেওয়াই লাগে। তাহলে আরেকটা পোল আজকের ক্লাসের সেকেন্ড পোল লঞ্চ হয়ে যাবে। ঠিক আছে, এটার আনসার বলো। প্যাসকেলের ত্রিভুজের পঞ্চম সারির উপাদানগুলা কি কি? প্যাসকেলের ত্রিভুজের পঞ্চম সারির উপাদানগুলা কি কি? প্যাসকেলের ত্রিভুজ যদি আমার এঁকে দেওয়া লাগে আমি আবার এঁকে দিই। 1 দিয়ে শুরু হবে, সবগুলো 1 দিয়ে শুরু। 1 আর 1 এর যোগফল 2, 1 1, 2 আর 1 3, 2 আর 1 3, আবার 1 আবার 1, 3 আর 1 এর যোগফল হচ্ছে 4, 3 আর 3 এর যোগফল 6, 3 আর 1 এর যোগফল হচ্ছে 4। পঞ্চম সারি 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার। ঠিক আছে, পঞ্চম সারির উপাদানগুলা কি কি? পঞ্চম সারির উপাদানগুলা হচ্ছে ভাইয়া 1 4 6 4 1, 1 4 6 4 1। এই 4টা অপশনের মধ্যে কোনটা? দিচ্ছি, পোলটা শেষ করে দিই, পোলটা শেষ করে দিই। এবারও অনেক স্টুডেন্ট পারছো। প্রথমে আছে রৌদ্র, আবারও তীর্থ দাস, সুমায়া মিম, তারপরে হচ্ছে নামটা কি, অমিত মালাকার, আশিকুর, নাফিসা বিনতে এমদাদ এবং নন্দন দাস শান্ত। 10টা নাম পড়ে দিলাম। ঠিক আছে, এর মধ্যে অনেকগুলো নামই আমি 2বার পড়লাম মনে হয়, গতবারও পড়ছিলাম। হ্যাঁ, 1 প্লাস y হোল টু দি পাওয়ার 4 এর বিস্তৃতি সহগসমূহ কি হবে? প্যাসকেলের ত্রিভুজের যেই সারিতে 1 এর পরে 4 আছে, দেখো 1 এর পরে যে সারিতে 4 আছে, 1 এর পরে 4 আছে হচ্ছে এখানে এই সারিটাতে। এটা কয় নাম্বার সারি? 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার সারি। ঠিক আছে, 1 এর পরে 4 আছে যে সারিতে, সেই সারিটা 1 এর পরে 4 আছে হচ্ছে 5 নাম্বার সারি। তাহলে প্যাসকেলের ত্রিভুজের পঞ্চম সারির উপাদানগুলো হচ্ছে এটা। ঠিক আছে, অথবা তোমাদেরকে একটা শর্টকাট দিয়ে দিই, এটা মনে রাখার একটা শর্টকাট দিয়ে দিই তোমাদেরকে। ত্রিভুজটা মুছে দিলাম, শর্টকাটটা হচ্ছে এরকম। প্যাসকেলের ত্রিভুজের এখান থেকে কিন্তু এইচএসসি তেও প্রশ্ন আসে, এইচএসসি তেও কিন্তু দ্বিপদী আছে।
এখন ভালো করে পড়লে এইচএসসি দ্বিপদী তোমার কাছে তুলনামূলক সহজ লাগবে। প্যাসকেলের ত্রিভুজের n-তম সারির উপাদানগুলো হলো 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার n-1 এর বিস্তৃতির সহগ সমূহ। এত এর বিস্তৃতির, এটা একটা শর্টকাট ফর্মুলা হিসেবে মনে রাখতে পারো, সহগ সমূহ। ঠিক আছে, প্যাসকেলের ত্রিভুজের পঞ্চম সারির উপাদানগুলো হইলো এত এর বিস্তৃতির 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 5-1, মানে এত টু দি পাওয়ার 4 এর বিস্তৃতির সহগ সমূহ। ঠিক আছে, এত এর বিস্তৃতির সহগ সমূহ। ঠিক আছে, ওকে, বুঝছি, ক্লিয়ার তো আমরা? এখান থেকে দেখো তো, প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে এইটাকে বিস্তার করতে হবে, এইটাকে। তাহলে বলো তো প্যাসকেলের ত্রিভুজের কয় নাম্বার সারিটা নিতে হবে? এখানে 5 আছে, তাহলে একের পরে 5 আছে যে সারিটা, সেই সারিটা নিতে হবে। এইখানে 5 থাকলে কয় নাম্বার সারিটা নিতে হবে? ষষ্ঠ সারিটা নিতে হবে, তাই না? ষষ্ঠ সারিটা নিতে হবে। ওকে, তাহলে ভাইয়া প্যাসকেলের ত্রিভুজকে তাহলে আবার লিখতে হবে। বাহ, কি কষ্ট! প্যাসকেলের এটা আবার লিখতে হবে। 1 1 1 1 2 1 1 3 3 1, এখানে লিখতেই হবে, ত্রিভুজটা দেখাইতেই হবে। 3 আর 1 4, 3 আর 3 6, 3 আর 1 4, 1 1, 4 1 5, 4 6 10, 10 5 1, 6টা সারি লিখে ফেলছি। তাহলে এটাকে বিস্তার করবো, এটাকে এইভাবে লিখবো 1 মাইনাস টুয়াইস এক্স হোল টু দি পাওয়ার 5। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এইটা ইকুয়ালস টু হচ্ছে 1 প্লাস মাইনাস টুয়াইস এক্স। দ্বিতীয় পদটাকে আমি মাইনাস টুয়াইস এক্স বানাই দিলাম, প্রথম পদ আর দ্বিতীয় পদের মাঝখানে প্লাস রাখবা, দি পাওয়ার 5। এবার যেটা করবো, প্যাসকেলের ত্রিভুজের যে 6 নাম্বার সারিটা আছে, মানে একের পরে 5 আছে যে সারিটা, সেই সারির উপাদানগুলো লিখে ফেলবা। 1 5 10 10 5 1। এইবার দ্বিতীয় পদ হচ্ছে মাইনাস টুয়াইস এক্স, মাইনাস টুয়াইস এক্স, প্রত্যেকটার সাথে মাইনাস টুয়াইস এক্স লিখে, প্রত্যেকটার সাথে মাইনাস টুয়াইস এক্স, প্রত্যেকটার সাথে। এবার দ্বিতীয় পদের পাওয়ার 0 থেকে কাউন্ট হবে, 0 1 2 3 4 5, এই সবগুলোর মধ্যে হবে প্লাস। ঠিক আছে, এখন আসো, কোনো কিছুর উপরে পাওয়ার 0 হইলে ওটার ভ্যালু 1 হয়, তো এটার পুরোটার ভ্যালু হচ্ছে 1। মাইনাসের উপরে পাওয়ার যখন বিজোড় হয় তখন মাইনাসটা থেকে যায়, প্লাসে মাইনাসে হবে মাইনাস, 5 দুগুণ 10 10x। মাইনাসের উপরে পাওয়ার যদি জোর হয় মাইনাসটা ভ্যানিশ হয়ে যায়, এটা হবে হচ্ছে 2 দুগুণ 4 4 10 40 x স্কয়ার। মাইনাসের উপরে পাওয়ার বিজোড়, মাইনাসটা থেকে যাবে, 2 কিউব মানে 8, 8 10 80 x কিউব। মাইনাসের উপরে পাওয়ার জোর, মাইনাসটা ভ্যানিশ হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। হ্যাঁ, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, 16 5 16 80 80 x টু দি পাওয়ার 4। আর এইটা হচ্ছে তোমার মাইনাস 32 x টু দি পাওয়ার 5। ঠিক আছে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এইভাবে অল্টার করবে, এইভাবে অল্টার করবে। একজন ওহি বলছে ভাইয়া অনেক কঠিন, এই চ্যাপ্টারটা যদি তোমার কাছে কঠিন লাগে তাহলে ভাইয়া এই তোমাদের বইয়ে, এসএসসির বইয়ে মনে হয় সহজ কোনো চ্যাপ্টার নেই। আমার জানার মতে এই চ্যাপ্টারটাই অনেক সহজ। ঠিক আছে, আর বুঝলে তো ভাইয়া সবই সহজ। তো এই চ্যাপ্টারটা অন্যান্য চ্যাপ্টারের থেকে অনেক সহজ আমার মনে হয়। বলো, প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে এইটাকে বিস্তার করতে কে কে পারবো? কে কে পারবো? অঙ্কটা দেখা মাত্রই বলে দিচ্ছি ভাই, এটা আমি পারবোই পারবো। যারা এসবির সৈনিক তারা তো পারবেই পারবে, তাই না? কারা এসবির সৈনিক? যারা ম্যাথ করে দৈনিক।
যারা এসভির সৈনিক তারা ম্যাথ করে দৈনিক, যারা ম্যাথ করে দৈনিক তারা এসভির সৈনিক। কারা কারা আমরা প্রত্যেকদিন ম্যাথ করি? ম্যাথ কিন্তু প্রত্যেকদিন করতে হয়। তোমাদের মধ্যে অনেকেই আছো ভাই ম্যাথ বুঝি কিন্তু করতে গেলে পারি না, কারণটা কি? প্রপার প্র্যাকটিস করি না। প্রত্যেকদিন একটা চ্যাপ্টার ধরবা, ওই চ্যাপ্টারের প্রথম থেকে ম্যাথ গুলা করা শুরু করবে, একদম প্রথম থেকে। প্রয়োজনে দেখে দেখে করো, সেক্ষেত্রে টানা 3 বার করো। একবার দেখে করলে, 2 বার না দেখে করলে। 1 নম্বর ম্যাথটা 3 বার করো, একবার দেখে 2 বার না দেখে। এইভাবে প্রত্যেকটা ম্যাথ, অনুশীলনের ম্যাথ গুলা শেষ করবো, উদাহরণের ম্যাথ গুলা শেষ করবো, এইভাবে প্রত্যেকদিন ম্যাথ করো। হ্যাঁ, একদিনে যদি একটা চ্যাপ্টার শেষ করতে না পারো, একটা চ্যাপ্টার তুমি 3 দিনে শেষ করো, তাও করো, ঠিক আছে? ওকে, তাহলে এইটাকে বিস্তার করতে গেলে প্যাসকেলের ত্রিভুজের কয়টা সারি, কত নাম্বার সারি নিয়ে কাজ করতে হবে বলো? প্যাসকেলের ত্রিভুজের কত নাম্বার সারি নিয়ে কাজ করতে হবে? এটাকে যদি আমি বিস্তার করতে চাই, কত নাম্বার সারি নিয়ে কাজ করব বলো দেখি? 9 নাম্বার সারি নিয়ে, তাই না? তাহলে 9 নাম্বার সারিটা আমাদের এখন তৈরি করতে হবে। কতখানি লিখতে হবে, লিখি চলো। 1 1 1 1 2 1 1 P P 1 8 তো না মনে হচ্ছে। 1 6 3 আর 1 4 1 1 10 10 1, ঠিক আছে? 1 5 আর 1 6, 5 আর 10 15, 10 আর 10 20, 10 আর 5 15, 5 আর 1 6, এই যে 1, আরে 1 1 আর 6 7, 6 আর 15 21, 15 আর 20 35, 20 আর 15 কত হয়? 20 আর 15 35, 15 আর 6 21, 6 আর 1 7, 1, ঠিক আছে? এবার 1 7 আর 1 8, 7 আর 21 হয় 28, 21 আর 35 কত হয়? 45 55 56, ঠিক আছে? 35 আর 35 হয় 70, 35 আর 21 হয় 45 55 56, 21 আর 7 হয় 28, 7 আর 1 হয় 8, তার সাথে হচ্ছে 1, 1-এর পরে 8 চলে আসছে, 9 নম্বর সারি চলে আসছে। যেহেতু 9 নম্বর সারি চলে আসছে, তাহলে আমরা এবার এটাকে লিখতে পারি। 9 নম্বর সারি যেহেতু চলে আসছে, 1 প্লাস x/2 হোল টু দি পাওয়ার 8 ইকুয়ালস টু 9 নম্বর সারির উপাদানগুলো আমরা লিখে ফেলবো। 9টা উপাদান, 1, তারপরে হচ্ছে 8, তারপরে হচ্ছে 28, তারপরে 56, তারপরে 70, তারপরে আবার 56, তারপরে আবার 28, 8, 1, ঠিক আছে? কালার চেঞ্জ করে লিখি। এইবার যেটা করব, দ্বিতীয় পদকে এখানে, দ্বিতীয় পদ হচ্ছে x/8, আমি দ্বিতীয় পদ x/8 লিখে ফেলবো। প্রত্যেকটার সাথে দ্বিতীয় পদ x/8, প্রত্যেকটার সাথে দ্বিতীয় পদ হচ্ছে x/8, x/8, প্রত্যেকটার সাথে দ্বিতীয় পদ x/8, x/8, x/8। এবার দ্বিতীয় পদের উপরে 0 থেকে পাওয়া শুরু হবে, এক এক করে বাড়তে থাকবে। 5 6 7, ঠিক আছে? আর প্রত্যেকটা পদের মাঝখানের চিহ্নটা হবে হচ্ছে প্লাস। প্রত্যেকটা পদের মাঝখানে হবে প্লাস চিহ্ন। এখানে একটা প্লাস, এখানে একটা প্লাস, তুমি একটা প্লাস, আমি একটা প্লাস, ঠিক আছে? এবার ক্যালকুলেশনটা আমরা পারবো না, নিজেরাই পারবো কিনা, ঠিক আছে? ক্যালকুলেশনটা কিন্তু আমরা এখন নিজেরাই পারবো, ঠিক আছে? এটা কি হবে? এটা হবে হচ্ছে তোমার 1, এইটা হবে হচ্ছে 8/8 মানে শুধু x, এটা হবে 28/8, 64, 28/64 কত হয় ভাইয়া? 28 কে যদি আমি 8 স্কোয়ার দিয়ে ভাগ করি, 28 ভাগ
8 স্কোয়ার তাহলে আসতেছে 7/16। 7/16 ইন্টু এক্স। 56কে আমি 8 কিউব, এটা তো এক্স স্কোয়ার, এটা এক্স কিউব। 70কে যদি তুমি 8^4 দিয়ে ভাগ করো, 70কে 8^4 দিয়ে যদি ভাগ করো তাহলে আসবে 35/2048। 35/2048, ঠিক আছে। x⁴। 56কে তুমি যদি 8^5 দিয়ে ভাগ করো, 56কে 8^5 দিয়ে ভাগ করলে আসতেছে 7/4096 x⁵। তুমি যদি 28কে 8^6 দিয়ে ভাগ করো, 28কে 8^6 দিয়ে ভাগ করলে আসতেছে এই নিচে লিখি, হ্যাঁ, 7/65536। 65536। আমরা কি করছি, 28কে 8^6 দিয়ে ভাগ করছি, x⁵। এইবার আমি যদি 8কে 8^7 দিয়ে ভাগ করি, 8কে 8^7 দিয়ে ভাগ করলে এটা আসতেছে 1/262144 x⁵। আর 1কে 8^8 দিয়ে যদি ভাগ করো, 1কে আমরা ভাগ করতেছি 8^8 দিয়ে, তাহলে এটা আসতেছে অনেক বড়। নিচে লিখি 1/167772216 x⁵। আমরা বুঝছি কারাকার। দ্বিতীয় পদ x/2 হবে। দ্বিতীয় পদ x/2 কেন? ও আচ্ছা হ্যাঁ, ভুল লিখছি ভাই, দ্বিতীয় পদ তো x/2 হবে। আমি x/8 লিখে ফেলছি ভুলে ভাইয়া। প্রিপপেন আমি যে অঙ্কটা করছি সেটা হচ্ছে এখানে x/8 হবে। আমার অঙ্কটা ঠিক হইতো যদি এখানে 8 থাকে, ঠিক আছে, এখানে 8 থাকলে ঠিক ছিল। আর যদি 2 থাকে, আচ্ছা 8 এর জন্য অঙ্কটা করলাম, ঠিক আছে, আমি যেটা করছি এটা ঠিক আছে। হ্যাঁ, এটা 2 না ভাইয়া, এটা 8। এটা 2 না, এটা 8। এখন বলো তো দ্বিতীয় পদ ঠিক আছে কিনা, আমি একটু সুন্দর করে লিখে দিই। এখন দেখো তো ভাই ঠিক আছে কিনা। এটা 8 দাও, এটা 8, এটাও 8। আর এখানে যদি 2 থাকে তাহলে এখানে প্রত্যেকটাতে দ্বিতীয় পদে 2। এবার ঠিক আছে, তাই না? এইটা এক্স এর ঊর্ধ্বক্রম অনুসারে এত দ্বিপদীর প্রথম 3টা পদ নির্ণয় করো। এটা কিন্তু কোন পদ্ধতিতে করব সেটা বলা নাই। তুমি চাইলে ত্রিভুজের সাহায্য করতে পারো, আবার তুমি চাইলে দ্বিপদী বিস্তৃতির যে ফর্মুলা প্রথম ক্লাসে শিখছিলাম সেটা দিয়েও করতে পারো। প্রথম ক্লাসে শেখা ফর্মুলাটা ইউজ করি, কারণ অনেকক্ষণ ত্রিভুজ এটা ইউজ করতে করতে ক্লান্ত হয়ে গেছি, তাই না? ওকে, আর এটাতে তুমি ত্রিভুজের থেকে দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করা সহজ হবে, কারণ এখানে 9 ত্রিভুজের দশম সারি পর্যন্ত যাইতে হবে, অনেকক্ষণ লিখতে হবে। তার থেকে ভালো এত কিছু দরকার নাই। আমি এইভাবে দ্বিপদী বিস্তৃতি প্রথম ক্লাসে গত সপ্তাহে যে ক্লাসটা নিয়েছিলাম ওই সপ্তাহের ক্লাসে শেখা টপিক দিয়ে আমরা এটা করতে পারি। 3টা পদ পর্যন্ত লিখতে বলছে, 3টা পদ, প্রথম 3টা পদ। এটাকে লিখবো এইভাবে 9C0, 9C0, 9C1, 9C2, এইভাবে কিন্তু চলতেই থাকে। এটা কিন্তু চলতে থাকবে, তাই না? চলতে থাকবে মানে কি, এখানে টোটাল 10টা পদ থাকবে। এখানে পাওয়ার যেহেতু 9, টোটাল পদ থাকবে 10টা। এবার দ্বিতীয় পদটা কত? দ্বিতীয় পদটা হচ্ছে থ্রাইসেক্স। দ্বিতীয় পদটা হচ্ছে থ্রাইসেক্স। দ্বিতীয় পদটা হচ্ছে তোমার থ্রাইসেক্স। দ্বিতীয় পদের পাওয়ার 0, 1, 2, ঠিক আছে। এখানে একটা প্লাস হবে। এখানে কিন্তু ডট ডটটা দিতে হবে। ডট ডটটা না দিলে কিন্তু ভুল হবে। তুমি 3টা পদ দেখাইতে বলছে, 3টা পদ দেখাবা, কিন্তু ডট ডট দিবা। এবার মনে হয় ক্যালকুলেশনটা নিজেরাই পারবা, ঠিক আছে। এটা 1, 9C1 এর ভ্যালু হচ্ছে 9। 9 3 নং 27 হবে, এটা মনে হয় 27x।
আচ্ছা 9c2 গুণন 3 3 9 324 এক্স স্কোয়ার। ঠিক আছে, আমরা বুঝছি অঙ্কটা। পোল আরেকটা দিন সাবস্টান বলছে, আচ্ছা দেখা যাক। এটা বুঝতে পারলে একটু ভাগে ক্লিয়ার লিখে জানাবো। 6 নাম্বারটা বুঝি নাই, 6 নাম্বারটা কোথায় বুঝো নাই ভাই? 6 নাম্বারটা বুঝো কোন জায়গায় বুঝো নাই? ও এই যে 6 নাম্বারটা একই তো হয়, 5 নাম্বারটার মতোই তো, সবগুলো একই অঙ্ক। তুমি যদি 6 নাম্বারটা না বুঝো তার মানে তুমি 5 নাম্বারটা বুঝো নাই, তার মানে তুমি 4 নাম্বারটা বুঝো নাই। ঠিক আছে, একটা বুঝলে সবগুলো একই রকম। আরেকবার দেখো ক্লাসটা। চলো আরেকটা বলতে, আজকে ক্লাসে 3 নাম্বার পড়। ঠিক আছে, আজকে ক্লাসে 3 নাম্বার বল, এইটা আমরা দিই। এত এর বিস্তৃতিতে প্যাসকেলের ত্রিভুজ, প্যাসকেলের ত্রিভুজ অনুসারে এন এর মান কত? হ্যাঁ, এইটা এন এর মানটা কত হবে? ওকে, এটা কিন্তু কনসেপচুয়াল, এটা একটু ভেবে চিন্তে আনসার দিবা। এটা একটু ভেবে চিন্তে আনসার দিবা। ঠিক আছে, আমরা আরেকটা পোল লঞ্চ করে দিব। দেখো এখানে প্যাসকেলের একটা ত্রিভুজ দেওয়া আছে, এইখানে পাওয়ারটা বলা নাই, পাওয়ারটা আননোন, এন এর মানটা বের করতে হবে। এখন এইটাকে বিস্তার করার জন্য এই কয়টা সারি লিখলেই হয়। সর্বশেষ সারিটা নিয়ে আমরা কাজ করি। আমরা কতক্ষণ পর্যন্ত বিস্তার করি? যতক্ষণ না আমার প্রয়োজনীয় সারিটা আসে। আমরা সর্বশেষ সারিটা পর্যন্ত আনার পরে আমরা কিন্তু আর থেমে যাই, আর দরকার নেই, পরের গুলো তো দরকার হয় না। তো এখন তুমি বের করো যে অ্যাকচুয়ালি এন এর ভ্যালুটা কত। ঠিক আছে, দেখো এখানে কিন্তু 1-এর পরে 5 আছে, চারটা বুঝো। হ্যাঁ, তো হিন্স দিয়ে দিলাম অনেকখানি। এই সারিটা আমরা ইউজ করছি কিন্তু, কারণ একটা ত্রিভুজ কতক্ষণ লিখি? হ্যাঁ, যতক্ষণ না আমার প্রয়োজনীয় সারিটা আসে ততক্ষণ পর্যন্ত লিখি। প্রয়োজনীয় সারিটা চলে আসলে কিন্তু আর লিখি না। ওকে, টাইম শেষ। ওকে, খেয়াল করো যে এখানে 1-এর পরে 5 আছে, তার মানে এখানে এন এর ভ্যালু হবে 5, মানে এন এর ভ্যালু হবে 5। এখানে 6টা সারি আছে ভাই, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 6টা সারি। এখানে 5 হলে ষষ্ঠ সারিটা নিয়ে কাজ হবে। দেখো আমরা কি জানতাম, গত ক্লাসে শিখছিলাম না, এখানে এন এর যে ভ্যালু থাকবে তার থেকে একটা পদ বেশি থাকে। বিস্তৃতিতে পদ সংখ্যা n+1 হয়। এখানে এন এর ভ্যালু যদি 5 হয়, বিস্তৃতিতে পদ সংখ্যা হবে 6। এখানে পদ কয়টা? 1 2 3 4 5 6। এন এর ভ্যালু 5 হলে বিস্তৃতিতে পদ থাকবে 6টা। এন এর ভ্যালু যেটা এখানে 1-এর পরে সেটা থাকে। এখানে যেহেতু 1-এর পরে 5 আছে, তো এখানে এন এর ভ্যালু 5 হবে। ঠিক আছে, তাহলে এখানে এন এর ভ্যালু কত হবে? এন এর ভ্যালু হবে অপশন বি 5। আমরা দেখতেছি অনেকেই রাইট আনসার দিছো। এর মধ্যে সবার প্রথমে তীর্থ দাস 3, তারপর হচ্ছে রৌদ্র, তারপর হচ্ছে সাকিব আল হাসান সিয়াম, হাবিব, নাফিসা বিনতে এমদাদ, তারপর হচ্ছে আদিয়াত আব্দুল্লাহ, জাহিদুল ইসলাম, তাফওয়াত, নাজিফা, সুভা। ও চিলাচিলি করতেছিল, আরেকটা পোল দেন। ঠিক আছে, ভালো হয়েছে, এবার না আসছে টপ 10-এ। সামিওর, তারপরে হচ্ছে মেহেদি হাসান 9। 10টা নাম পড়ে দিলাম। ঠিক আছে, আজকের ক্লাসে বেসিকলি কিন্তু আমরা প্যাসকেলের ত্রিভুজটাই শিখছি। আজকের ক্লাসের হোমওয়ার্কের স্ক্রিনশট একটু নিয়ে নিব আমরা। স্ক্রিনশট না হইলে এসএস ডান দিব। ঠিক আছে, স্ক্রিনশট না হইলে এসএস ডান লিখে দিব। ওকে,
সবাইকে রিকোয়েস্ট করবো ভাইয়া আমার এই লেকচার গুলো সিকোয়েন্সিয়ালি করবা, লেকচার 1 আগে করবা, লেকচার 2 করবা, দেন লেকচার 3 করবা, তাহলে পরের লেকচারটা বুঝবো। ঠিক আছে? তোমরা অনেক সময় গ্যাপ দিয়ে করো, যার কারণে আসলে বুঝতে ধরতে সমস্যা হয়। অনেকে বলতো ভাই 7 নম্বর অঙ্কটা আরেকবার করায় দেন, 7 নম্বর অঙ্কটা আমি আরেকবার করাবো না। আমি এটা তুমি যে অংশটা সমস্যা ওই অংশটা 7 নম্বর অঙ্কটা এটা তুমি আরেকবার শুনে দেখবা। একই জিনিস, প্রত্যেকটা ম্যাথই সেম ম্যাথ, প্রত্যেকটা ম্যাথই একই ম্যাথ, খালি ডেটাটা চেঞ্জ হয়েছে। তুমি যদি 7 নম্বর ম্যাথটা না বুঝো তার মানে হচ্ছে তুমি 6 নম্বর ম্যাথটা বুঝো নাই, তার মানে তুমি 5 নম্বরটা বুঝো না, তার মানে তুমি 4 নম্বরটা বুঝো। ঠিক আছে? প্রত্যেকটা ম্যাথ সেম ম্যাথ, খালি ডেটাটা ডিফারেন্ট। ওকে, তো এই জন্য আমি আর রিপিট করতেছি না। তারপরে কোথাও বুঝতে অসুবিধা হলে তোমরা হচ্ছে যে জায়গাটা অসুবিধা আবার দেখে নিবে। আর আমার ক্লাসের নিয়ম তো তোমরা জানোই যে খাতা কলম রাখা যাবে না, ক্লাসটা খাতা কলম ছাড়া জাস্ট এনজয় করব, জাস্ট দেখে যাব। ক্লাস শেষে আমি আরেকবার ক্লাসটা দেখবো যখন আমরা হচ্ছে নোট খাতাটা তৈরি করবো। ঠিক আছে? তো আজকে ক্লাস সবাই যারা যারা 100% বুঝছি, কে কত পার্সেন্ট বুঝছি একটু কমেন্টে লিখে দাও। আজকে ক্লাসটা আমরা পড়া হয়ে গেছে মোটামুটি, এখন একটা গল্প বলবো শেষ। ঠিক আছে? আজকে ক্লাস কে কত পার্সেন্ট বুঝছি সেটা লিখে দাও। ভগ্নাংশের মতে কি একজন লিখতেছো? ভগ্নাংশের মতে আমি আসলে বুঝি নাই, পুরো প্রশ্নটা পড়তে পারতেছি না, এত বড় প্রশ্ন, খুব ফাস্ট যাইতেছে। ঠিক আছে? যারা 100%-এর নিচে বুঝছো তারা অবশ্যই ক্লাসটা আরো 2বার করবে। ঠিক আছে? ওকে, ওকে, বলছিলাম একটা ইতিহাস পরিবর্তনকারী গল্প বলবো। এই গল্পের বইটার নাম হচ্ছে আঙ্কেল টমস কেবিন। তোমাদের মধ্যে কে কে এই বইটা পড়ছো তারা একটু জানান দাও কমেন্টে যে ভাই আসি পড়ছি বইটা। আর এই বইয়ের লেখিকা হ্যারিয়েট বিচার স্টো। ঠিক আছে? তো এই বইটা এমন একটা সময় পাবলিশ হয় 1852 সালে, যখন হচ্ছে আমেরিকাতে দাস প্রথা খুবই তীব্র আকার ধারণ করছে এবং মানুষজনের মধ্যে, সাধারণ মানুষজন এই দাস প্রথা থাকবে কি থাকবে না এটা নিয়ে দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। একদল মনে করে যে দাস প্রথা থাকা উচিত, এতে আমাদের দৈনন্দিন কাজকর্মে অনেক সুবিধা হয়, বিভিন্ন কাজ বাজ আমরা দাসদের দিয়ে করাই নিতে পারি, আমরা আরামে থাকতে পারি। আরেকটা গ্রুপ ছিল যারা ভাবতো যে আসলে প্রত্যেকটা মানুষেরই সমান অধিকার আছে পৃথিবীতে বাঁচার, স্বাধীনভাবে বাঁচার, প্রত্যেকেই পৃথিবীতে স্বাধীনভাবে বাঁচুক, সে সাদা হোক বা কালো হোক। ঠিক আছে? তো 1852 সালে আঙ্কেল টমস কেবিন এই বইটা প্রকাশিত হয়। তো এই বইটাতে মেইনলি প্রথমে আমেরিকার একটা একটা অঙ্গরাজ্য যার নাম হচ্ছে কেনটাকি, এই কেনটাকি অঙ্গরাজ্যে একজন আর্থার শেলবি নামে একজন লোক বাস করত। এই লোকের কিছু দাস দাসী ছিল। আর্থার শেলবি ছিল একজন দয়ালু ব্যক্তি, ভালো ব্যক্তি, তার কাজের সুবিধার জন্য কিছু দাস দাসী ছিল। বাট আর্থার শেলবি খুবই অর্থ কষ্টে ভোগা শুরু করছিল, অনেক ঋণ টিন হয়ে গেছিল। এই ঋণগুলোর থেকে মুক্ত হওয়ার জন্য সে চিন্তা করে তার 2জন দাসকে সে বিক্রি করে দিবে। 2জন দাসের মধ্যে একজন হচ্ছে টম। এই টম হচ্ছে খুবই বিনয়ী স্বভাবের, খুবই পরিশ্রমী, হ্যাঁ, আর সে খুবই ধর্ম বিশ্বাসী, ধর্মে তার অগাধ আস্থা। হ্যাঁ, বাইবেলের যে নিয়ম কানুন আছে সে হচ্ছে সেগুলা খুব অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করে। আরেকজন দাসী ছিল এলিজা নামে। তো এই আর্থার শেলবির যে আরেকজন দাসী ছিল এলিজা নামে, তার একটা ছেলে ছিল হ্যারি। এই হ্যারিও শেলবিদের সাথেই থাকতো। তো শেলবি সিদ্ধান্ত নিল এই টমকে আর হ্যারিকে সেল করে দিবে, সেল করে সে হচ্ছে তার অর্থনৈতিক দায়গুলা, ঋণগুলা সে পরিশোধ করবে। এলিজা যখন জানলো যে তার ছেলেকে সেল করে দেওয়া হবে, তখন এলিজা আসলে অনেক ভয় পেয়ে গেল এবং সে একটা প্ল্যান করলো যে সে তার ছেলেকে নিয়ে পালায় যাবে। এলিজার হাজবেন্ড যার নাম ছিল জর্জ, সে অন্য একজন মনিবের আন্ডারে কাজ করতো এবং তারও প্ল্যান ছিল হচ্ছে পালায় যাওয়া। তারা একদিন খুব সাহস করে পালায় যায়, পালায় যায়, সফলভাবে পালায় যায়, তারা কানাডাতে চলে যায়। ঠিক আছে? আর এই যে টম, এই টম ভাবলো যে আচ্ছা দেখি কি হয়, আমি শেষমেশ সে তার সাথেই থাকলো, সে তার মালিককে ত্যাগ করেনি, মালিকের সাথেই ছিল, তার বিশ্বাস ছিল যে যা হয় ভালোই হবে। তো ওকে, তাকে হচ্ছে দাস দাস যারা কেনা বেচা করে তাদের কাছে বিক্রি করে দেওয়া হয়। সেখান থেকে তাকে আবার সেন্ট ক্লেয়ার নামে একজন ব্যক্তি কিনে নেয়। এই সেন্ট ক্লেয়ার লোকটাও ছিল দয়ালু এবং এই টম, যে টমের কথা বলতেছি, যে কৃতদাসের কথা আলোচনা করতেছি, তার নাম হচ্ছে টম, যে হচ্ছে এই গল্পটার নায়ক। এই টম হচ্ছে তোমার খুবই ভাগ্যবান, তার প্রথম মালিক যার নাম ছিল হচ্ছে আর্থার শেলবি, সেও খুবই দয়ালু লোক,
এবং দ্বিতীয় মালিক সেন্ট ক্লেয়ার সেও খুবই দয়ালু লোক। সেও হচ্ছে দাসদেরকে চাইতো যে দাস প্রথা বিলুপ্ত হোক, কিন্তু তার আবার কাজের সুবিধার জন্য সে আবার দাস রাখতো, ঠিক আছে। তো তার একটা ছোট্ট মেয়ে ছিল যার নাম হচ্ছে ইভা। এই ইভার সাথে টমের খুবই একটা বন্ডিং ক্রিয়েট হয়, খুবই স্ট্রং একটা বন্ডিং ক্রিয়েট হয়, এবং ইভা এবং টম দুজনই খুব ভালো একটা সময় পাস করতো। ইভা তাকে আঙ্কেল বলে ডাকতো, সেখান থেকে আঙ্কেল টম, ঠিক আছে। তো ইভাকে সে অনেক গল্প শোনাইতো, বাইবেল থেকে গল্প পড়ে পড়ে শোনাইতো। ইভা পছন্দ করতো গল্পগুলা। ইভা চাইতো যে সব দাস ফ্রিলি বাঁচুক, ঠিক আছে। তো একদিনে ইভা খুবই খারাপ একটা অসুখে ভুগে মারা যায়। তো ইভা যখন মারা যায় তখন তার বাবার আসলে খুবই অনুশোচনা হয়, এবং সে ভাববে যে তার সব দাসকে সে ফ্রি করে দিবে, যে আঙ্কেল টমকে একদিন ফ্রি করে দিবে। কিন্তু ব্যাপার হচ্ছে যে সে ফ্রি করে দেওয়ার আগেই সেন্ট ক্লেয়ারও মারা যায়। আঙ্কেল টম আর ফ্রি হয় না, তাকে আবার এই দাস বেচা কেনার হাটে বিক্রি করা হয়। সেইখান থেকে তাকে এবার কেনে ল্যাগ্রি নামে একজন ব্যক্তি, সাইমন ল্যাগ্রি। এখন এই সাইমন ল্যাগ্রি ছিল খুবই খারাপ একটা লোক। আগের দুজনের মতো ভালো তো ছিলই না, বরং প্রচন্ড নিষ্ঠুর টাইপের একটা লোক ছিল। তার একটা কটন প্ল্যান্টেশন ছিল, কটন মিল ছিল, যেখানে অনেক দাস দাসী তার ওখানে কাজ করতো, দাসরা ওখানে কাজ করতো, কঠোর পরিশ্রম করতো, এবং কেউ কাজে একটু 19-20 করলেই তাকে টর্চার করা হতো তীব্রভাবে। তো আঙ্কেল টমকেও টর্চার করা হইতো। একদিন কোন একটা কাজে ওই তার যে তৃতীয় মালিক, যার নাম হচ্ছে সাইমন ল্যাগ্রি, সে আঙ্কেল টমকে নির্দেশ দেয় তার আরো দুইজন কৃতদাসকে মারার জন্য। কিন্তু আঙ্কেল টম আসলে মারতে পারে না, যার কারণে তার মালিক তার উপরেই খেপে যায় এবং উল্টা টমকে ধরে ব্যাপক মারধর করে। এত মারধর করা হয় যে টম আসলে আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায় এবং আস্তে আস্তে সে মারা যায়। মারা যাওয়ার সময় সে তার মালিককে ক্ষমা করে দেয়, ঠিক আছে। তো আঙ্কেল টম মারা গেল। ওইদিকে যে প্রথম মালিকের যে একজন দাসী এলিজা তার ছেলে হ্যারিকে নিয়ে আর তার হাজবেন্ড জর্জকে নিয়ে পালায়, তারা কানাডাতে যে স্বাধীনভাবে জীবনযাপন শুরু করে, ওইখানে তাদের ছেলে হ্যারি স্বাধীনভাবে বেড়ে ওঠে। এই ছিল গল্পটা। এখন গল্পটা তো আসলে উপন্যাসটা আসে 1852 সালে। তো এই উপন্যাসটা আসলে এই যে দাস প্রথার মূলে আসলে খুব কঠোর ভাবে আঘাত করে। তো তখন হচ্ছে 1860-এর দশকের একদম প্রথম দিকে মার্কিন প্রেসিডেন্ট ছিল হচ্ছে আব্রাহাম লিঙ্কন, আমেরিকার ষোড়শ প্রেসিডেন্ট, 16তম প্রেসিডেন্ট ডেমোক্র্যাট দলে। তো ইনি তখন হচ্ছে আমেরিকায় দাস প্রথা আইন করে নিষিদ্ধ করে। দাস প্রথা যখন নিষিদ্ধ করা হয় তখন হচ্ছে আমেরিকার দুইটা গ্রুপের মধ্যে ঝগড়া লেগে যায়, মারামারি লেগে যায়, এবং তাদের 4 বছর মেয়াদী একটা গৃহযুদ্ধ চলে। এখানে 1861 থেকে 1865 সাল পর্যন্ত গৃহযুদ্ধটা চলে, এবং এখানে প্রায় 6 লাখের বেশি মানুষ আমেরিকান মারা যায়, ঠিক আছে। তো এবং এই যুদ্ধের কারণেই, হ্যাঁ, এই সিদ্ধান্তটার কারণে যে দাসপ্রথা যে আব্রাহাম লিঙ্কন আইন করে বন্ধ করে দেয়, এইটার কারণে তাকে হচ্ছে আততায়ীর হাতে মৃত্যুবরণ করতে। 1865 সালের এপ্রিলেই যুদ্ধ বন্ধ হয়, এবং তার কয়েকদিন পরে সে একটা থিয়েটার দেখতে গেছিল সন্ধ্যাবেলা। ওইখানে থিয়েটারেরই একজন অভিনেতা যে হচ্ছে দাসপ্রথা সমর্থক ছিল, যে করছে কি তার মাথা বড় বড় গুলি করছে, সে ওখানে পড়ে যায়। পরবর্তীতে হসপিটালে নিয়ে যায়, তাকে হসপিটালের ডাক্তাররা ডেড ঘোষণা করে পরদিন। হ্যাঁ, তো এই হচ্ছে কাহিনীটা। তো আমেরিকার ইতিহাস চেঞ্জ করে দিছে, আমেরিকার একজন প্রেসিডেন্ট আততায়ীর গুলিতে মারা গেছে, এবং এই যে লেখিকা, তার একটা বিশাল অবদান আছে এই এত কিছুর পিছনে, হ্যারিয়েট বিচার স্টো। এবং একটা কথা আছে যে একবার নাকি আব্রাহাম লিঙ্কন এই লেখিকাকে বলছিল, তাহলে তুমি সেই মেয়ে যার জন্য আসলে এত বড় একটা যুদ্ধ সংঘটিত হয়, ঠিক আছে। ওকে, তো গল্পটা কেমন লাগলো?